বিদেশের মাটিতে কাঁচা বাজারের স্বাদ পেলাম এই প্রথম। যতই দেখছি ততই মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা কাঁচা বাজারে এসেছি বাজার করার জন্য। আর এই যে আমার জনাবকে দেখছেন, পারে তো পুরো দোকান মাথায় করে বাসায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে টুনা ফিশের ক্যান। আমি যখন কাবাব বানাই আপনাদের মধ্যে অনেকেই আছেন প্রশ্ন করেন, আপু এই ক্যানগুলো কিসের, বা আমি অয়েলের ক্যান ইউজ করি কিনা, এরকম অনেক অনেক প্রশ্ন। তো তাদের জন্য আজকে একটু দেখিয়ে দিলাম। বিশেষ করে কাবাব বানানোর জন্য আমি কখনোই অয়েলের ক্যানগুলো ব্যবহার করি না। আসলে তৈলাক্ত হয়ে গেলে কাবাব ভালো হয় না। তো তার জন্য আমি স্প্রিং ওয়াটারের যে ক্যানগুলো আছে ওগুলোই কিনি। আর ওয়াটারগুলো আমি আসলে ছেঁকে ফেলে দিই, তারপরে শুধু ফিশগুলো নিয়ে নেই। আমি একটু সময় পেলে বা সুযোগ পেলে না বেশি করে এই যে টুনা ফিশের কাবাবটা বানিয়ে রাখি। অনেক সুবিধা হয়। অনেক সময় বাচ্চাদেরকে স্পেশাল একটা রাইস করে দিই, তার সাথে দুটো কাবাব ভেজে দিলেই ওরা খুব পছন্দ করে খায়। অনেক সময় আছে কাবাবটাকে এমনিই চাপা করে একটু ভাজি করে দেই, ওরা সালাদ দিয়ে খায়, আমিও খাই। অনেক সময় ওরা স্যান্ডউইচ বানিয়েও খেয়ে ফেলে। আমার বাসায় যেহেতু হুটহাট মেহমান হয়, তো এরকম কাবাব বানানো থাকলে একটা আইটেম ধরেন আগে থেকেই বানানো থাকলে বেশ সুবিধা হয়ে যায়। তো এই যে কাবাবগুলো বানিয়ে পলিথিন দিয়ে ঢেকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে কাবাবের যেই স্বাদ বা মান দুটোই ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার, বাচ্চারা সকালে উঠেই 2-3 ঘন্টা ওদের আরবিক টিচারের কাছে পড়ে। তো আমি আর আমার হাজব্যান্ড এই ফাঁকে হাফ অ্যান আওয়ারের জন্য বের হয়েছিলাম একটু হাঁটতে 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 আমাদের সেই ইন্ডিয়ান স্টোরটার মধ্যে দেখলাম যে ওরা অনেকগুলো শ্যারন ফ্রুটস এনেছে। আজকেরগুলো দেখে পুরো মাথা নষ্ট। আমি একটু পাকা বা নরম টাইপেরটাই পছন্দ করি। আজকেরগুলো না পাকা না গলা, মানে দেখে মনে হচ্ছিল খুবই মজার হবে। আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আজকের ফলগুলো এত মজার ছিল, আমি ইচ্ছে করে অনেক বেশি কেটে বাচ্চাদেরকে দিয়ে এসেছি। ওরা পড়তে পড়তে খেয়ে নিবে। আর এই ফাঁকে আমি একটু মোগলাই পরোটাটা বানাচ্ছি। বলতে পারেন সকালের নাস্তা আর দুপুরের খাবার হয়ে যাবে। আজকের মোগলাই পরোটাগুলো একটু খাস্তা করে বানাবো, একটু বড় সাইজের। তো তার জন্য আমি 3.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে 5-6 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর 1 চামচের মতো লবণ দিয়েছি। এরপর ঠান্ডা পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা খুব বেশি নরম করিনি, একটু হালকা শক্ত টাইপের করেছি। বাস এটাকে খুব বেশিক্ষণ না, 10 থেকে 12 মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দিচ্ছি। সিঙ্গারা, খাস্তা পরোটা, মোগলাই পরোটা, বা এই যে হয় না উপরটা একটু খাস্তা টাইপের, এই টাইপের যে কোনো খাবার বানাতে হলে ডোটাকে খুব বেশি নরমও করবেন না, আবার অনেক বেশি ভিজিয়েও রাখবেন না। নরম হয়ে গেলে বা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না সফট হয়ে যায়, তখন ভালো শেপ দিতে পারবেন না। তো এই তো দেখেন, এই মধ্যে কিন্তু 12-13 মিনিটের মতো পার হয়েছে, আর এখন দেখেন এটা কি সুন্দর রাবারি একটা টেক্সচারে চলে এসেছে। এই তো 30-40 সেকেন্ডের জন্য এই ডোটাকে আমি আরেকটু মথে নিয়েছি। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। ওই যে আগেই বলেছি একটু বড় সাইজের করব। খুব যে বড় করব তা না, তবে একেবারে যে পাতলা করা সেটা আমি করব না। আর এখান থেকে এই যে 4টা পিসকেই না আমি এভাবে হাত দিয়ে টেনে এভাবে হাত দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি। এতে করে খাস্তা ভাবটাও হবে আর ভিতরে একটা লেয়ার হবে। তবে ওই যে বেলে তেল দেওয়া অত ঝামেলা করার প্রয়োজন হয় না। একটা সময় ছিল প্রত্যেক দিন সকালেই, মানে আমার কাজ থাকুক আর না থাকুক, একটা স্পেশাল নাস্তা হতোই। তখন দেখা যেত যে সকালবেলা না এরকম মোগলাই পরোটা, খাস্তা পরোটা কিংবা আলু পরোটা বানাতাম। তো এখন আসলে বাচ্চাদের জন্য ইচ্ছে করে মাঝে মাঝে, তবে সময়ের সাথে পারি না, সে কারণে দেখা যায় খুব কমই বানানো হয়। এই তো এর মাঝে আমি রুটিটা বেলে নিয়েছি, আর এটা যে খুব বেশি পাতলা করিনি, দেখেই বুঝতে পারছেন। এখানে যে পেঁয়াজ আর মরিচটা দিয়েছি ওর মধ্যে একটু লবণ মাখিয়ে দিয়েছি। আর মোগলাই পরোটা ফুলানোর একটা ট্রিক্স হচ্ছে, ডিমটাকে না আপনারা আলাদা যে কোনো একটা কাপে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। ডিম যত ভালো করে ফেটাতে পারবেন, ফুমি করতে পারবেন, ডিমটা ভেতর থেকে তত বেশি ভালো ফুলবে। আর ডিম ফুললে পরোটাটাও একদম ফুলে ফুলে যাবে। আর এই যে পরোটার সাইডে যে ফোল্ডগুলো দিই, এগুলো না কখনো আমি একদম চেপে বন্ধ করে দিই না। এগুলো বন্ধ করে দিলেও না ডিমটা ভেতর থেকে ভালোভাবে ফুলতে পারবে না, আর মোগলাই পরোটা দেখা যাবে যে একদম চ্যাপটা চ্যাপটা হবে। আমি এপাশ ওপাশ করে প্রায় 7 মিনিটের মতো এক একটা পরোটা ভাজবো। এই পরোটাকে দেখা যাবে কি বেশি আগুনে তাড়াতাড়ি ভাজতে নিলে না ভেতরে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে, আর ওই যে খাস্তা ভাবটা সেটা হবে না। তো এর মাঝে আমি 3-4 বার উল্টে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর কিছুটা একটু লালচে করেই আমি নামাচ্ছি, যেহেতু এটাই আমাদের পছন্দ।
আমাকে অনেক আপুই বারবার কমেন্টসে বা মেসেঞ্জারে নক করছেন, আপু এবারের ইফতারির কোনো আইটেম দেখাচ্ছ না কেন? আসলে আমার শরীরটা কটা দিন বেশ খারাপ ছিল, এখনও যে আমি খুব ভালো তা না। তো এবার আমি এখনও নিজেই কিছু করতে পারিনি। তবে আমার আগের বেশ কিছু ভিডিও দেওয়া আছে, যারা ফেসবুক থেকে দেখছেন তারাও হয়তো দু একটা ভিডিও দেখতে পাবেন। তবে যারা ইউটিউবে আছেন, ইউটিউবে আপনারা প্লেলিস্টে চলে গেলে সেখানে আমার রমজানের ভিডিওতে ইফতারির আইটেমগুলো পেয়ে যাবেন। প্রত্যেক বছরই প্রায় সেম জিনিসই আমার বানানো হয়, যেহেতু ওগুলোই আমরা পছন্দ করি। সচরাচর দেখা যায় পরিবারের সদস্যরা যেগুলো পছন্দ করে ওগুলোই আমাদের বানানো হয়। তো আমিও বরাবরের মতো ওই কাজটাই করি, এবারও হয়তো ওদের পছন্দের জিনিসগুলোই বানাবো। এই তো একে একে সবগুলো মোগলাই পরোটা আমার বানানো হয়ে গেছে। আর এখানে একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখেন ভেতর থেকে কতটা ফুলকো ফুলকো হয়েছে। মাঝে মাঝে করি কি, যদি গরুর মাংস রান্না করা থাকে তো গরুর মাংসের সাথে আমি পেঁয়াজ কুচি একসাথে করে গরুর মাংসের মোগলাই পরোটাটা বানাই, সেটা কিন্তু খেতে খুব মজা লাগে। তো আপনারা চাইলে চিকেন দিয়েও সেম পদ্ধতিতে না মোগলাই পরোটা বানাতে পারবেন। আজকে আমি ভিডিওটা খুব তাড়াহুড়া করে করেছি, কারণ বাচ্চাদেরকে খাইয়ে আমরা একটু বাজারে যাব, মানে মাছ বাজারে যাব। তো সেই কারণে খুব ভালো করে কোনো ভিডিও নিতে পারিনি। যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছি ওয়ালসালের একটা শপে। অনেক দিন আসবো করে আজই আসা হলো। নর্মালি আমি বার্মিংহামে চলে যাই মাছ বাজারে। আপনারা কারা কারা এই শপ থেকে বাজার করেন কমেন্ট সেকশানে জানাবেন। আমরা তো আজকে এই মাছ বাজারে এসে একদম ফিদা হয়ে গেছি। আমি ওদের সাথে কোনো স্পন্সর ভিডিও করছি না, কিংবা ওদের কোনো অ্যাডও করছি না। অনেস্টলি বলছি, আমার হাজব্যান্ড এখানে এসে তো মোটামুটি একটু পাগলই হয়ে গেছে। সে পারে তো এই মানে শপের যত মাছ আছে সবগুলো একটা একটা করে নিয়ে যায়। মাছগুলো এত ফ্রেশ, তার থেকেও বড় কথা হচ্ছে মাছের দাম দেখলাম তুলনামূলকভাবে অনেক কম। অনেক কম বলতে ভালোই কম মনে হয়েছে, কারণ অন্যান্য খান থেকে যেহেতু শপিং করি সেই আন্দাজেই বলছি। আর সবথেকে ভালো কথা হলো ওদের মাছগুলো অনেক ফ্রেশ ছিল, ঠিক যেমনটা আমরা চাই সেরকমই পেয়েছি। শপটা একদম সাজানো গোছানো না, সত্য কথা। প্রথমে ঢুকে জানি কেমন কেমন লাগলো, পরে এই শপের রহস্য শুনে মনে হলো না, আমাদের আসলে জিনিসের কোয়ালিটি দরকার, মানে ভালো জিনিস দরকার। তো সেটা যদি আমরা পাই, আমি দোকান সাজানো গোছানো দিয়ে কী করব বলেন, তাই না? সব থেকে ভালো লেগেছে কি জানেন, এই দোকানের মাঝখানে এরকম বাংলাদেশি স্টাইলের শাক সবজি দেখে। মানে ওরা পুরো দোকানের মাঝখানে টেবিল বিছিয়ে এরকম শাকসবজি রেখেছে, এবং এখানে এত ভ্যারাইটি সবজি যেটা নর্মালি আমাদের এরকম লোকাল শপগুলোতে থাকে না। আমি আসলে সব কিছুর নামও বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন এই কথা বলছি। আমি এই ভিডিও করার সময় মালিকের পারমিশন নিয়েছি, এবং একটা সময় মালিক এসে খোশ গল্পে মেতেছেন আমাদের সাথে। তো উনি বললেন সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওনারা হোলসেলারদের জন্য ওপেন রাখেন, আর শনি এবং রবিবার নর্মাল যে পাবলিক আছে ওনাদের জন্য ওপেন রাখেন। সেই কারণেই টেম্পোরারি টেবিল দিয়ে এইভাবে সব কিছু করা হয় বা দিয়ে রাখা হয়েছে। আর এই যে আমার জনাব নাচতে নাচতে বাংলাদেশের কত রকমের বিস্কিট যে নিচ্ছে, তো সেটা আবার আমাকে দেখিয়ে নিচ্ছে, কারণ আমি না করেছিলাম এত বিস্কিট নেওয়ার দরকার নাই। সামনে আমাদের বাসায় থাকার মেহমান বা এমনি এসে চলে যাওয়ার মেহমান হবে, চা বিস্কিট সবাই খায়, সেই কারণে সে বিস্কিট দেখে বলছিল এগুলো তো কিনা হয় না, আর যখন পেয়েছি নিয়ে যাই, সবাই বসে বসে চা খাবে, চায়ের সাথে বিস্কিট খাবে। আর এই হচ্ছেন এই শপের একজন মালিক, খুব সম্ভবত উনি বলেছেন যে এখানে কয়েকজনই মালিক আছেন। আর উনি এই তো বাংলাদেশে যান এই মাছ আনার জন্য। তো মাত্র লাস্ট উইকে উনি বাংলাদেশ থেকে এসেছেন, কি করেছেন সেই ভিডিওই আমাদেরকে আসলে দেখাচ্ছিলেন আর মজা করছিলেন, মানে বাঙালিরা বেশি মাছ খায়, তো এই চিন্তা করেই উনি এই ব্যবসায় নেমেছেন। এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, সব বাজার গোছাতে হবে। তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।